আপনার ওই এগুলো বলছে কেন? এগুলো বলছে ঠেকাও, এটা জামালো ফাঁকাও, ক্ষমতা দিলে করো। আমি তো এখন পর্যন্ত কনভিন্স না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদিও একটা ধারণা আছে নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে হইতে পারে, এরপরে রোজা কয়েকদিন। যদি হয় না হতে পারে ভাই, আপনার যে লন্ডনে বৈঠক হলো সেখানে সব বৈঠকের প্রত্যেকটা জায়গায় শর্ত দেওয়া আছে, তবে যদি শব্দ দেওয়া আছে, যেমন পর্যাপ্ত সংস্কার এবং বিচার হলে। আপনি বলেন 10 মাস গেছে, একটা বিচারের মাত্র চার্জশিট দিছে, তো বিচার তো 50 বছর লাগবে, এ তো বিচার করতে পারতেছে না। বিচারটা করবে কে? সরকার করবে। তো উনি বলতে পারলো না, ওনার তো অনুমান থাকা উচিত ছিল আমি বিচার এই দিনে শেষ করতে পারবো, করলো না তো। তারপরে ধরেন নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হলে, হ্যাঁ, তো প্রস্তুতিটা কে নিবে? আমরা তো এখনো ইলেকশন কমিশন জানেই না নির্বাচন হবে, তারা বলছে দেখলে মনোভাব বুঝতে পারবো, এইটা বলছে না। তারা আবার মাঝখানে বলছে যে আমরা প্রস্তুত, আবার বলল যে সরকার যদি সহযোগিতা না করে তাহলে নিরপেক্ষ নির্বাচন। ধরেন লন্ডনে যে বৈঠক হলো সেখানে এর বেশি আর স্টেটমেন্ট কি আসবে? ধরেন একেবারে কংক্রিট শোনেন, তাতেই তো বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আমাদের পক্ষ থেকে বলা না। আমরা যতটুকু জেনেছি তারেক রহমান বৈঠকটা চায় নাই, ম্যাডাম খালেদা জিয়া এটা মেডিয়েট করছে, তারপরে ওখানে গেছে। তাহলে ডক্টর ইউনূস এই এত দূর ভ্রমণ করে যে ওখানে যা দেখা করলো, তাহলে তাকে তো স্পেসিফিক সরকার প্রধান সে এখনকার, তাহলে মাথায় নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যদি ওই জুন বলতে পারে, উনি ডিসেম্বরের তারিখটা বলতে পারলো না কেন? যে এর ভিতরে যতটুকু সংস্কার হয়, এর ভিতরে যতটুকু বিচার হয় আমরা নির্বাচনে দেব। তারেক রহমানের সাথে এইটি আলোচনা করতে পারতো যে ফেসিবাদের বিচারটা যেন চলমান থাকে, সংস্কারটা যেন চলমান থাকে, ওই এগ্রিমেন্টটা হইতে পারতো যে সংস্কার হবে, বিচার হবে, এটা চলমান থাকবে। এবং চলমান তো থাকবে, বিজ্ঞানের অগ্রগতি, দেশের মানসিকতার অগ্রগতি, দেশের অগ্রগতি, সংস্কার তো হতেই থাকবে। বিএনপিকে না বুঝে কনভিন্সড মনে হয় আপনার? ধরেন এখন তো বিএনপির কোনো দাবি দেওয়া নাই আর না। এখন ধরেন ওই লন্ডনের বৈঠকের আগে আমার কাছে মনে হয় তীব্র তাপদাহ চলছিল, ওখানে গুড়ি গুড়ি বৃষ্টি আসলে যেমন ঠান্ডা, রাজনৈতিক অমন একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে। এর মানে এই নয় যে সমস্যার সমাধান হয়েছে। উদাহরণ কিন্তু একটা মানুষকে একটা ইস্যু দিয়ে স্টেটমেন্ট প্রমাণ করা যায়। ধরেন 65 বছরে ইউনূস সাহেব নিজে করেছে গ্রামীণ ব্যাংক থেকে রিটায়ারমেন্ট, তিনি কিন্তু যখন দেখছে এমডি হলো, এক্সিকিউটিভ ক্ষমতা আছে, আমার জানা মতে তাকে উপদেষ্টা অফার করা হয়েছে, রাজি হয়নি, কেস করছে, জানে শেখ হাসিনার সময়ের মামলা, তারপরেও কোর্ট, তারপরেও কেস করে অ্যাপিলেট ডিভিশনে যা হেরে গেছে। উনি সহজে ক্ষমতায় ছাড়া মানুষ না, এইবারে যদি ছাড়ে এইটা অষ্টম আশ্চর্য। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফারহানা। একটু এই প্রসঙ্গটি একটু, বিএনপি কি কনভিন্সড যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই? দুটো কথা তো আমি আপনাকে আগেই বলেছি। অনেকে বলছেন যে বিএনপি এই সময়টুকু আসলে রাজনীতি করবে কি দিয়ে, আর তো কোনো ইস্যু নেই। বিএনপি ঠেকাও আর নির্বাচন পেছাও, এই একটা ষড়যন্ত্র ডেফিনেটলি আছে, এবং বিএনপির মাথায় আছে, অবশ্যই আছে। কেন মনে হলো বিএনপির মাথায় নেই? বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, বিএনপির মাথায় ডেফিনেটলি আছে। এবং আমরা তো লক্ষ্য করছি সরকারের আচরণ। আমরা যদি কেউ যদি মনে করে থাকে যে লন্ডন বৈঠকের পরে আমরা আর কোনো কিছু অবজার্ভ করছি না, দ্যাট ইজ রং। আমরা ডেফিনেটলি মনিটর করছি, আমরা ডেফিনেটলি অবজার্ভ করছি। আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড ডেফিনেটলি ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশনগুলো আজিজ ভাই দিলেন, যে ইনফরমেশনগুলো পাবলিক স্ফেয়ারে আছে, সেই ইনফরমেশনগুলো আমাদের মাথায়ও আছে। এবং একই সঙ্গে আমরা ভুলে যাই নাই যে একটা ক্যাম্পেইন, জোরালো ক্যাম্পেইন শুরু হয়েছিল এক সময় বাংলাদেশে, এই নিকট অতীতেই, যে আমরা 5 বছরের জন্য এই সরকারকে রাখতে চাই, আগে সকল সংস্কার শেষ হতে হবে। অথচ দেখুন, একটু বিনীতভাবে বলি, মূর্খতা কত অসীম হলে কেউ মনে করতে পারে যে সব সংস্কার শেষ করে ফেলা যায়। কিয়ামত পর্যন্ত তো প্রতিনিয়তই সংস্কার এবং পরিবর্তন হতেই থাকবে, সকল কিছু পরিবর্তন হতে থাকবে, সকল কিছু। সো মূর্খতা আসলে অসীমতার দিকে যাত্রা শুরু করলে কেবলমাত্র বলা যায় যে সকল সংস্কার কমপ্লিট করার পরে। আর বিচার তো আমি বিচার অঙ্গনের সঙ্গে যেহেতু আজকে বহু বছর আমি সরাসরি জড়িত, বাংলাদেশে একটি মামলার শেষ হতে একেবারে যদি আমি বলি যে মিডিয়াম পেসে চলেছে,
10 থেকে 12 বছরের মতো সময় লাগে। যদি আর এটার মধ্যে যদি ডিলে করার ইন্টেনশন থাকে তাহলে আজীবন আপনি একটা মামলা চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো এই সকল কিছুর বিবেচনার সংস্কার এবং বিচার কেবলই অজুহাত এবং এর বাইরে আর কিছু না, এগুলো আমরা খুব ভালো বুঝি। তবে ডেফিনেটলি সময় যত গড়াতে থাকবে আমরা তো দেশের মানুষও পরিষ্কার বুঝতে পারবে যে সত্যিই বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কিনা। এখন যেটি হচ্ছে যে এনসিপি যে দল এর মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারা আশা করছে যে শাপলা প্রতীক পাবে, সেই দাবি তারা করেছে এবং তাদের একজন নেতা বলছেন যে এনসিপি 400 আসনের মধ্যে 300 আসন পাবে, সরকার গঠন করবে। এই দলের ভবিষ্যৎ কি দেখছেন? এবং বিএনপি নিয়ে একটু স্টেটমেন্ট মানে বক্তব্য এসেছে যে বিএনপির এখন যে অবস্থা, বিএনপি নির্বাচন হলে 50 থেকে 100 বেশি আসন পাবে না, বিএনপি লিডারশিপ টোটাল ফেলিওর। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি। জি জি, দেখুন রাজনীতি তো খুব কাঠখোট্টা একটা ব্যাপার, তাই না, এবং কঠিন ব্যাপার। অনেক বাংলাদেশের রাজনীতি করা মানে জীবন হাতে রেখে রাজনীতি করা একরকম, সেরকম একটা কঠিন কঠোর মানে জায়গাতে কিছু কৌতুক যদি মাঝে মধ্যে না থাকে তাহলে দুর্বিষহ। যেমন আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের যখন কথা বলতেন আমরা সকলেই কিন্তু শুনতাম, কারণ কি মনে কষ্ট, মনে ব্যথা, মামলায় হাজিরা দিতে হয়, 2 দিন পর পর জেলে নিয়ে যায়, গুম হয়ে যায় আমাদের নেতাকর্মীরা, এর মধ্যে ওবায়দুল কাদেরের কথা শুনলে আমরা একটু হাসতাম, মন ভালো হইতো। সো ওনার জায়গায় উনি এখন দেশ থেকে পালায়ে গেছে, ওনার জায়গায় এখন নতুন নতুন ওবায়দুল কাদের তৈরি হবে, মানে হাসির খোরাক জোগানোর অর্থে, সেটা অবাক হওয়ার মতো। বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। শোনেন, বাস্তবতা বিবর্জিত তো বটেই, ফেসবুকে এটা নিয়ে নানান রকম আলোচনা ট্রোল হচ্ছে, আমি সেই দিকে যাব না কালে। তবে আরেকটা কথা বলি, একেবারে পাগলের প্রলাপ বললে বোধহয় ভুল হবে। কেন? এই যে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তারা তো আলোচনা থাকতে পারছে না, হলে তো এনসিপি নিয়েও আলোচনার কিছু নাই। এই কথা নিয়ে যদি আজকে আলোচনা না করতাম তাহলে কি নিয়ে আলোচনা করতাম? তাদের পিএস এর 300 কোটি টাকা 400 কোটি টাকা বানানো নিয়ে, কিংবা ধরেন তাদের অর্থনৈতিক স্খলনের সঙ্গে সঙ্গে তাদের নৈতিক স্খলন নিয়ে, কিংবা তাদের যেই বিদ্যার দিগ্গজরা এতদিন লেকচার দিয়েছে তারা আসলে ঠিক কেমন ব্যক্তিগত জীবনে, সেটা নিয়ে আলোচনা করতাম। তো তার চেয়ে তো ভালো আমরা একটা কৌতুক নিয়ে আলোচনা করছি, তাই না? এবং কৌতুক মানে কৌতুক থেকেই হোক, তারা দলটি তো আলোচনায় আছে। 400-র মধ্যে 300 আসন পাবে বলছে, মানে কত বড় কৌতুক যে 400 আসন কিন্তু এখনো হয় নাই, এখন কিন্তু 300ই আছে। উচ্চকক্ষে 100, উচ্চকক্ষে 100, কিন্তু সেটাও তো এখনো চূড়ান্ত মানে 100 আসনের হিসাব তো আসলে মেলে না, কারণ নারী আসন 100 কেবল নারী 100 প্রপোজ, সবই প্রপোজড, উচ্চকক্ষ প্রপোজ। আপনি যদি সেই 100 ধরেন সেটাও প্রপোজ, নারী 100 ধরেন সেটাও প্রপোজড। সো আর 400 আসন, এগুলো হচ্ছে ওই যে নানান রকম বলা যায় না সব কথা মিডিয়া, একটা বিষয় একটু জানতে চাই, অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে জামাত আসলে কি চায়। কারণ জামাত আমরা শুরু থেকে দেখেছি এক এক সময় এক এক কথা বলেছে। অনেক সময় বলেছে বিচারের আগে নির্বাচন নয়, সংস্কার শেষের আগে নির্বাচন নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেও আপত্তি নেই, এপ্রিলের পরে নয়, ফেব্রুয়ারিতে হলে ভালো। এখন আবার বলছে যে বৈঠকের পরে যে মানে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তুলছে। আজকে আবার দেখলাম বলছে যে জাতিসংঘের নির্বাচন। জামাত আসলে কি চায়? মানে এসবের আসলে জামাত শুরুতে বহুদিন পরে জামাত নিষিদ্ধ ছিল, এই সরকার আসার পরে জামাতের নিবন্ধন উঠে যায় এবং তারা ফ্রি রাজনীতি করার সুযোগ পায়। এতে তাদের ভিতরে বাস্তবতা বিবর্জিত কিছু ধারণা দাঁড়ায় যায় যে তারা ইসলামিক রাজনীতি করে, ইসলামিক দলগুলোকে নিয়ে এক করে তারা ক্ষমতায় চলে যাবে, অর্থাৎ বিএনপিকে টপকায়। এই জন্য বিএনপির সাথে দীর্ঘদিন চলেও বিএনপির সাথে রিলেশনটা ভালো রাখলো না। এখন যে জায়গায় আসছে, ইসলামিক দলগুলো কিন্তু কাছাকাছি আসছে, কিন্তু এটাও এখন অবজার্ভ করা হচ্ছে কি পাবে, বড় ধরনের 4-5% ভোট পাবে। এটা দিয়েও তো সব ইসলামিক দলগুলো এক হলেও তো এই অবস্থা হবে। যেমন জামাত সম্পর্কে ধারণা প্রথম থেকে কিন্তু জনগণ কনফিউজ ছিল যে জামাত খুব ভালো করবে, কিন্তু আলটিমেটলি আমি যেটা বারবার বলি, জামাত খেলে ভালো, গোল করতে পারে না। হ্যাঁ, তো এর কিন্তু অবস্থা তাই হয়েছে। এই যে আপনি বললেন এতগুলো একটা রাজনৈতিক দল যে সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা করে, সেই দলের এত উল্টাপাল্টা, এত পরিবর্তন। এখন বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিলেন না, কয় জাতিসংঘের নির্বাচন চায়, তারা তো নির্বাচনের জন্য প্রস্তুত। হ্যাঁ, তারা তো 500 আসনে দিয়ে ফেলছে নমিনেশন। তারা তো এখন কয় বিএনপির নির্বাচনের জন্য পাগল, অথচ তারা নমিনেশন দিয়ে ফেলছে, কিন্তু পুরা সব জায়গায় নমিনেশন দিয়ে ফেলছে। এই জন্য আমি বলছি
যে জামাত যেটা হচ্ছে এখন তাদের ধারণা তারা কি চায়, তারা চায় যে সরকারে যেতে চায়, অথবা একা একা নাকি বিএনপির সঙ্গে না ন্যূনতম বিরোধী দল হতে চায়, অন্য কাউ যাতে না। এখন তার কেউ নাই মাঠে। প্রথম দিকে তো ভয় পেয়ে গেছিল, প্রথম দিকে আমার জামাতের আচরণ দেখে মনে হয়েছে এনসিপি বিরোধী দল না হয়ে যায়। এখন এইটা একটু কমছে, ভাবছে যে তারাই শ্রমিক দলগুলো তাদের সিনিয়র লোকদের ভোট দিবে, হয়তো অপোজিশন হতে পারবে। কিন্তু তাদের ভিতরে এখনও অনেকের ভিতরে ধারণা আছে যে বিএনপির বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডা করতেছে যে তারা ফাঁক দিয়ে সরকারে মেজরিটি পেয়েও যেতে পারে। কিন্তু আমার ধারণা যে তারা সব মিলে 5% বেশি সিট পাবে না, 5%-এর বেশি সিট পাবে না। তাদের এই ধারণা ভুল। এই জন্য আমনি কিন্তু কথা চালু আছে যে জামাত তাদের পরিবার আর জামাতের কর্মী ছাড়া কিছু চান না। হ্যাঁ, তাদের চিন্তা শক্তি কিন্তু দূরবর্তী চিন্তা করতে পারে না তারা। এখনো কি আসন সমঝোতা হচ্ছে বলে মনে হয়? এখন আসন সমঝোতা বিএনপির সঙ্গে, বিএনপি কি আসন সমঝোতার চাপে আছে বলে মনে হয়? আমার তো ধারণা তলে তলে আছে, কিছু সবাই ভাগ চায়। কারণ আমি বামপন্থী একজন ছোট দলের বড় নেতা, সে বলছিল যে আজিজ ভাই, আমি যদি এই ছেলেগুলোর জন্যে অন্তত পক্ষে বিএনপিতে কিছু আসন দেওয়া যায় তাহলে ছেলেগুলোর জীবন বাঁচবে। নাহলে কোনো কারণে যেদিনই আসুক, আওয়ামী লীগ ফিরে আসলে এদের তো বিচার করবে না, এদের তো পাড়ায় মারিয়ে ফেলবে। হ্যাঁ, এই কথা কইছে। তো এই জন্য একটা মুভ ছিল। কিন্তু এখন যেভাবে উৎপীড়ন করতেছে, আমার মনে হয় সেই জায়গায় আর বিএনপি নাই। আমার মনে হয় না, জামাতকে সাথে তো কোনো নেগোসিয়েশন হবেই না, এনসিপির সাথেও আর বোধহয় নেগোসিয়েশন, এই দুই পার্টির সাথে কোনো নেগোসিয়েশন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সেরমান ফেরানা। একটু আগে আপনি বলছিলেন, আমি একটু জানতে চাই যে মানে বিএনপির এই সময়টায় অনেক বেশি প্রত্যাশা মানুষের ছিল বিএনপির কাছে, কিন্তু খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় যে খবর, যে চাঁদাবাজি, বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজি, সেই জায়গাটাকে বিএনপিকে বিব্রত করছে বলে মনে হয় কেন, এবং একই সঙ্গে জনপ্রিয়তা কমছে বলে মনে হয় কেন, ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? কারণ আমরা আজকেও একটি খবর যে চাঁদাবাজি মামলা বিএনপি নেতা গ্রেফতার হয়েছে, জামালপুরে চাঁদাবাজির টাকা সহ বিএনপি নেতা গ্রেফতার। আজকে দেখলাম যে একজন মানে চাঁদা দেয় নাই দেখে বন্দুক নিয়ে বের হয়েছেন গুলি করার জন্য। ডেফিনেটলি খবরগুলো সুখকর খবর নয়, তবে আমি যেখানে আশার আলোটা দেখি সেটা হচ্ছে বিএনপি অতীতের অন্যান্য রাজনৈতিক দলের মতন ডিনায়াল মোডে নাই, যে অস্বীকৃতির যে সংস্কৃতি আমরা অতীতে দেখেছি। না, সে অনুপ্রবেশকারী, সে আমার দলের কেউ না, কেউ অপরাধ করলে সাথে সাথে তার দায় অস্বীকার করা। আওয়ামী লীগকে আমরা 15 বছরে করতে দেখেছি। বিএনপি কিন্তু এই অস্বীকারের সংস্কৃতিতে নাই। বিএনপি যে অস্বীকারের সংস্কৃতিতে নাই সেটা যে কেবল মুখে বলছে তাই নয়, বিএনপি ইতিমধ্যেই তার 2-2.5 হাজার কর্মী, 3,000 কর্মীকে সে বহিষ্কার করেছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মেক শিওর করেছেন বেশ কয়েকটি জায়গায় যাতে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়। উনি অত দূর থেকে বিষয়টি বাংলাদেশে যাতে তারা গ্রেফতার হয় সেই জন্য তিনি যথাযথ ব্যবস্থা নিতে লোকাল লিডারদের উপর চাপ দিয়েছেন। অথচ বাংলাদেশে একটি সরকার আছে, তারা কি করছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে সরকার এই লেভেলে কোনো রকম ব্যবস্থা না নিয়ে চাঁদাবাজি চলতে দিচ্ছে বিকজ সরকার বিরাজনীতিকরণ চায়, বিকজ সরকার চায় পলিটিক্যাল পার্টিগুলো এই ধরনের কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু অতিরঞ্জিত সকল রকম খবর মিলিয়ে মেলাইন্ড হোক এবং এই সুযোগে আমি আমার গদিটাতেই স্থায়ী হয়ে যাই। এই কথাটি বলছি এ কারণে, আমাকে একটা লাইন একটু সুযোগ দেন। একজন উপদেষ্টা তো খোলামেলাই বলেছেন যে রাজনীতিবিদরা কি করেছে 53 বছরে। রাজনীতিবিদরা একটা দেশের জন্ম দিয়েছে, রাজনীতিবিদদের কারণে আজকে তিনি জীবনে কোনোদিন পলিটিক্স না করে উপদেষ্টা হতে পেরেছেন। রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ আজকে তলাবিহীন ঝুড়ি থেকে এই জায়গায় এসছে, এটা কোনো এনজিও কর্মীর হাত ধরে আসে নাই। সো মানে ডিপলিটিসাইজেশনের যে চেষ্টা বা যেই এক ধরনের ইচ্ছা আমি সরকারের মধ্যে দেখি, সেটা যদি আমি বলি যে এই ধরনের ঘটনায় কোনো ব্যবস্থা সরকারের কাছ থেকে আসে না বলেই বিষয়টি এত দূর বাড়তে পারছে। কিন্তু মানে বিএনপি কি এই সরকার ভয় পায়, যে কারণে বিএনপি কর্মীদেরকে গ্রেফতার করছে না শুরু থেকে এ পর্যন্ত? না, বিরাজনীতিকরণ চায়, যেটা আমি এখন বললাম। মানে এটিকে মানে মানুষের কাছে এই বার্তাগুলো যাক। একদম তাই, একদম তাই। ভাই, চাঁদাবাজি তো একটা ফৌজদারি অপরাধ, তাই না? চাঁদাবাজি তো একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ অলওয়েজ হয় রাষ্ট্রের বিরুদ্ধে,
রাষ্ট্র বনাম। তো রাষ্ট্রটা কেন নীরব থাকে যখন ফৌজদারি অপরাধ হয়? আমি তো এখন সরকারে নাই, আমি যেটা ম্যাক্সিমাম করতে পারি বহিষ্কার করতে পারি, সেটা তো আমি করেছি, এবং আমরা কেউ ডিনায়ালে নাই, ডে ওয়ান থেকে আমরা স্বীকার করে নিয়ে ব্যবস্থা নিয়েছি। সরকার কি করেছে? অনেকে যেটা বলছে যে ক্ষমতায় গেলে বিএনপি কি করতে পারে তার নমুনা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এইটা বলার সুযোগ করে দেওয়ার জন্যই তো সরকার কিছু করছে না। আর বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার পরে, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যদি কন্ট্রোল করতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি শৃঙ্খলা ফিরায় আনতে না পারে, যদি মানুষের মধ্যে জনজীবনের স্বস্তি দিতে না পারে, সেটার জবাব ভোটে বিএনপিকে দেয়া হবে। কিন্তু তার আগে আপনি বিএনপিকে আটকানোর জন্য দেশের মানুষকে এইরকম মানে হেনস্থার মধ্যে কেন ফেলছেন? আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকার চাইলে শুরু থেকে ব্যবস্থা নিতে পারত। সার্টেনলি। অনেক ধন্যবাদ এম এ আজিজ, ব্যারিস্টার রুমিন ফারহানা, দুজনকে অসংখ্য ধন্যবাদ।